ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। এবারও শতভাগ অনলাইনে। কমলাপুরে নেই চিরচেনা সেই ভিড়। টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি, বুথ ফেরত জরিপে বিজয়ের ইঙ্গিত। ফলাফল প্রভাবিত করার অভিযোগ কংগ্রেসের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগামী অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। এবার আন্তনগর ট্রেনের জন্য 33,500 টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারই 25% আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। তবে আসনবিহীন টিকিট দেয়া হবে কাউন্টার থেকে। আগামীকাল 3 জুন দেয়া হবে 13 জুনের, 4 জুন দেয়া হবে 14 জুনের, 5 জুন দেয়া হবে 15 জুনের এবং 6 জুন দেয়া হবে 16 জুনের ঈদযাত্রার টিকিট। একইভাবে 10 জুন থেকে বিক্রি হবে ঢাকায় ফিরতি অগ্রিম টিকিট। অনলাইনে বিক্রি হওয়া কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই কোনো ভিড়। স্বাভাবিক দিনের মতোই খুব কম সংখ্যক যাত্রীকে নিয়মিত যাতায়াতের জন্য টিকিট কিনতে দেখা গেছে কাউন্টারে। বান্দরবানের সোয়ালাক ও লামা ঢুলুছড়িতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে 100 একর জমি। স্থানীয়দের কাছে এসপির জমি নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকা সম্পত্তি। এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব জমি কিনতে স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মারমা সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন অসহায় পরিবারগুলো। বান্দরবানের অবকাশ যাপনের জন্য বেনজিরের পরিবারের করা একটি দোতলা বাড়ি, এছাড়া বেনজিরের পরিবারের নামে লামা ঢুলুছড়ির মৌজার টংঝিরিতে রয়েছে আরও 55 একর জমি। রাজস্ব আয়ের পরিকল্পনায় 5.5 লাখ কোটি টাকার কাছাকাছি ধরে 2024-25 অর্থ বছরের বাজেট সাজাচ্ছে সরকার। এর সিংহভাগই 4,80,000 কোটি টাকা জোগাড় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হতে পারে এনবিআরকে। এবার বেশি জোর দেওয়া হচ্ছে প্রত্যক্ষ কর আদায়ের দিকেই। অর্থনীতিবিদরা মনে করেন, কেবল বিদ্যমান করদাতাদের চাপ বাড়িয়ে রাজস্ব আদায়ের চেহারা বড় পরিবর্তন আনা যাবে না। গোলাম মাইনুল হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ডলার সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশের অর্থনীতি। সাথে উচ্চ মূল্যস্ফীতির চাপ নিতে পারছেন না সীমিত আয়ের মানুষ। এরই মধ্যে আসছে অর্থ বছরে রাজস্ব বাড়ানোর হিসাব করছে সরকার। বাজেটে প্রত্যক্ষ কর অর্থাৎ আয়কর খাতে 20% ও পরোক্ষ কর বা ভ্যাট থেকে 17% প্রবৃদ্ধি ধরে রাজস্ব পরিকল্পনা নেওয়া হচ্ছে। সিপিডি 2018 সালের একটা তথ্যে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের 67% যারা কিনা কোটিপতি অথবা কোটি টাকার উপরে আয় করেন তারা কর জালের বাইরে রয়েছেন। সুতরাং এই যে 2/3 কোটি টাকার উপরে অর্জন করে কর জালের বাইরে রয়ে গেছেন, তাদেরকে কিন্তু কর জালে আনাটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এরা কিন্তু শহরাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রে হয়তো না, এরা শহরতলিতে থাকছেন, এমনকি গ্রামাঞ্চলে থাকছেন। প্রত্যেক বছর যে বাজেট ঘোষণা করা হয় তার পূর্বে আমরা কিন্তু ব্যবসায়ীর একটা খুব চাপের সম্মুখীন হতে হয়। সুতরাং এটা কিন্তু ব্যবসায়ীদের একটা আতঙ্কের বাজেট। আমি মনে করি যে ব্যবসায়ী বান্ধব বাজেট আপনার হওয়া উচিত, যাতে কোনো ব্যবসায়ী যাতে কোনো সেক্টরই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কর হার বাড়ানো হলে ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে দাবি করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বাজেট আসলে আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, আমাদের একটা চিন্তা বাড়ে যে বাজারে জানে কি না হয়। বাজেট কিন্তু বড় আকারে হবে, কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্পে আছি আমরা কি সেভাবে বড় হতে পারবো? এটাই হলো প্রশ্নবোধক চিহ্ন। এবারে বাজেটে আমি চাই যেটা আমি আশা করি এই সরকার যেটা করবেন সেটা হলো যে নতুন করে আর মনে হয় ভ্যাট ট্যাক্স অ্যাড হবে না। যদি হয় তাহলে এখনকার যে পরিস্থিতি আছে তার থেকেও আমাদের ব্যবসা আরও শ্রিঙ্ক করে যাবে। কর আদায়ের ডিজিটালাইজেশন রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সিপিডির এই গবেষক। কর প্রশাসনের ক্ষেত্রে যে সুশাসনের ঘাটতি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের এখানে এই যে ফেস টু ফেস ভিত্তিতে যে কর প্রদানের যে একটা ঐতিহাসিক একটা প্রবণতা, এর ভিতরে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি রয়েছে। এর মাধ্যমে যারা কর দেন তারাও এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এবং যিনি কর কালেক্ট করেন তিনিও আসলে এর মাধ্যমে এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সুতরাং এই সিস্টেমগুলোকে যত সহজবদ্ধভাবে এগুলোকে ডিজিটাল করা যায়। গত বাজেটে ব্যক্তি শ্রেণী করমুক্ত আয়ের সীমা
3.5 লাখ টাকা করা হয়। তবে এবার বিত্তবানদের কাছ থেকে আয়কর বাড়াতে সর্বোচ্চ কর হার 25% থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা রয়েছে। এতে অতিরিক্ত 10,000 কোটি টাকা যোগ হবে বলে আশা করছে এনবিআর। এক্সিস্টিং বড় বড় কোম্পানি যারা হচ্ছে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, তাদেরকে যাতে বিরক্ত না করা হয়, তাহলেই জিনিসপত্রে, যেহেতু তারা বড় বড় কোম্পানির সাথে জড়িত, তাদের সেখানে বাড়তি মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়বে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। 1,28,68,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার। বিল আদায়ে পেরে উঠছে না বিদ্যুৎ বিভাগ। মেয়রের দাবি, প্রিপেইড মিটারে যে বিল উঠেছে, পোস্টপেইড মিটারের বিলগুলো সেই পরিমাণে করে দেয়ার। মেয়রের এমন দাবিকে মামার বাড়ির আবদার বলছে বিদ্যুৎ বিভাগ। এই পরিস্থিতিতে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ হয় বিদ্যুৎ বিভাগের লোকজন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মুক্ত হন তারা। কুষ্টিয়া থেকে হাসান আলীর রিপোর্ট। বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে চরম উত্তেজনা কুষ্টিয়ার কুমারখালীতে। 1,28,68,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কুমারখালী পৌরসভার কার্যালয় সহ ভবনের 6টি প্রিপেড মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওজোপার্টিকো। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও তাদের সহযোগীদের বাকবিতণ্ডা হয়। পৌরসভার জন্মলগ্ন থেকে বকেয়ার দায়িত্ব নিতে চান না মেয়র। তার দাবি, বিদ্যুৎ বিভাগকে যে টাকা দেওয়া হয়েছে তাতে উল্টো পৌরসভাই বিদ্যুৎ বিভাগের কাছে টাকা পাবে। বর্তমান প্রিপেড মিটারে প্রতি মাসে যে বিল হচ্ছে, একই হারে আগের পোস্টপেড মিটারের বিল করে দেওয়ার দাবি তার। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। নিউজ না করতেও বলেন, এটা নিউজ করার মতো না। বিলের রেট নিয়ে একটা সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আমরা বিল দিতাম না। ঠিক আছে, বিল দিতাম না, মানে বকেয়াটা। আর এখন রানিং যেটা, সেটা আমাদের প্রিপেডের মাধ্যমে চলতেছে। এই বকেয়াটা আমরা বলছি যে আপনারা একটা সমন্বয় করে দেন। এখনকার যেভাবে আমরা প্রিপেড বিল দিচ্ছি, এই প্রিপেড বিলের আলোকে আপনারা আগের বিলগুলো সংশোধন করে দেন। প্রিপেড নেওয়ার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তখনই আমরা বন্ধ করি। যখন দেখলাম যে না, আমরা বেশি দিয়ে ফেলেছি, বিল বেশি চলে গেছে, সেজন্য আমরা বন্ধ করছি। তবে মেয়রের দাবিকে মামার বাড়ির আবদার মনে করছেন এ বিদ্যুৎ কর্মকর্তা। বিলের তারতম্য তো হবেই স্বাভাবিক। আপনি তখন সাশ্রয়ী হননি, লোড ছিল বেশি। এখন যেহেতু সাশ্রয় হয়েছেন, লোড কমাইছেন, এখন তো বিল কম হবে, এটাই তো স্বাভাবিক। এখন তিনি প্রিপেইডে তো ইউজ করছে কম, এখন তার তো ব্যবহার কমে গেছে। সব পক্ষকে নিয়ে সমন্বিত বৈঠকে সমাধানের পথ দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কমিউনিকেশন গ্যাপ বা রেটের যে ভুল বোঝাবুঝি বিষয় ছিল, সেটা নিয়ে ওনাদের একটা বসার জন্য পরিস্থিতি হয়েছে জুন মাসের 12 তারিখে। আমরা সকল পক্ষ আশাবাদী যে সেদিন সকল পক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে ডিমান্ড নিয়ে, এটা সমাধান সেদিন হয়ে যাবে। সমঝোতার ভিত্তিতে বিল পরিশোধে পৌর কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে একটি সভা হয় এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত হয় যে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি সমাধানের পথে আমরা যাচ্ছি। আশা করি এখান থেকে একটা সমাধান আসবে। প্রায় 15 বছর বিদ্যুৎ বিল দেয়নি কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ। দুপক্ষের দ্বন্দ্বের দ্রুত অবসান চায় পৌরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে কেন্দ্র ফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রীর দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট এনডিএ 350টি আসন পেতে পারে। শনিবার ভোট শেষে 4টি সংস্থার কেন্দ্র ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। জরিপে নরেন্দ্র মোদীর এনডিএর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। জোটটি 142টি আসন পেতে পারে। নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় প্রয়োজন 272 আসন। জরিপ ভিত্তিক তথ্যে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। 2019 সালে নির্বাচনে বিজেপির ভোট পেয়েছিল 252 আসন। এদিকে জরিপ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরা। কংগ্রেস সভাপতি মল্লিকা আর্জুন দাবি করছেন, ইন্ডিয়া জোটের শরিকরাই সরকার গঠন করবে, পতন হবে মোদী সরকারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।